আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এবার আমরা তোমাদের ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সক্রিপশন পরবর্তী পরিমার্জন পড়ব। প্রথমেই চলো আগে জেনে নিই যে এটা কেন করা হয়, তারপরে আমি বলবো এই প্রশ্নটা তোমরা কখন লিখবা, কোন জায়গায় লিখবা এবং কিরকম প্রশ্ন আসলে এটা লিখবা আর কিরকম প্রশ্ন আসলে এই অংশটা তোমরা লিখবা না। ঠিক আছে, তো চলো আগে আমরা প্রক্রিয়াটা দেখি। ট্রান্সক্রিপশনের পরে আমাদের যে জিনিসটা তৈরি করা হয় সেই জিনিসটা আসলে আমাদের এমআরএনএ না, এটা আমাদের প্রি এমআরএনএ। এখন আমরা জানি কি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছিল, যেটা হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে এবার আরএনএ তৈরি হলো, যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়াটা কোথায় ঘটেছিল বলো তো? নিউক্লিয়াসের ভেতরে। এখন কিন্তু এই আরএনএ থেকে আমাদের তৈরি হবে প্রোটিন, যে প্রক্রিয়াটা আমাদের নিউক্লিয়াসের বাহিরে ঘটবে। ঠিক আছে, বা ওইটার ম্যাক্সিমাম অংশই নিউক্লিয়াসের বাইরে ঘটবে, কিছু অংশ হয়তো নিউক্লিয়াসের ভিতরে ঘটতেও পারে। তো এই যে আমাদের প্রি এমআরএনএ, এটা এখন এমআরএনএ কে কনভার্ট করতে হবে। এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের পরিমার্জন প্রক্রিয়া বা পোস্ট ট্রান্সক্রিপশনাল, মানে ট্রান্সক্রিপশনালের পরবর্তী পরিমার্জন প্রক্রিয়া। এখন প্রি এমআরএনএ কে যদি আমরা এমআরএনএ তে কনভার্ট না করতাম, তাহলে নিউক্লিয়াসের বাহিরে গিয়ে ও হয়তো মানে খাপ খাইতে পারতো না ওই পরিবেশের সাথে, যার ফলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হইতো। এই প্রক্রিয়াটা অনেক সহজ, মূলত এই চিত্রটাই এনাফ এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করার জন্য। বাট প্রথমে আমরা আগে পড়ে নিব পরিমার্জনগুলো, পরে আমরা চিত্র দেখে শুধুমাত্র মেমোরাইজিং টেকনিক শিখব। পরিমার্জন এক হচ্ছে টেলিং। টেল কোথায় থাকে? শেষে থাকে। শেষটা কোন প্রান্ত এটা জানতে হবে। যখন আমরা ট্রান্সক্রিপশন পড়েছিলাম আমরা বলেছি যে কোনো সিকোয়েন্স 5-3 অভিমুখী হয়, তার মানে 3 হচ্ছে আমাদের শেষ অংশ, 5 হচ্ছে আমাদের শুরুর অংশ। এই শেষ প্রান্তে আমরা যেটা করব, অনেকগুলো এ যুক্ত করব। এই যে দেখো, খেয়াল করে এখানে অনেকগুলো আমরা এ যুক্ত করছি শেষ প্রান্তে। এগুলো কি অনেকগুলো এ, মানে এটা পলি এ। এটাকে যে যুক্ত করবে সে কি? সে পলি এ পলিমারেজ এনজাইম না? এই যে দেখো, পলি এ পলিমারেজ এনজাইম সে। ঠিক আছে, এবং এই প্রসেসটার নামই আমাদের হচ্ছে টেইলিং। এই প্রসেসটা আমাদের বিভিন্ন এনজাইমের ক্ষতিকর অবস্থা থেকে এটাকে হেল্প করতে, মানে আমাদের এই যে এমআরএনএ কে হেল্প করতে, মানে সাহায্য করে যেন ও কোনো ধরনের ক্ষতি না হয়, সেটা থেকে হেল্প করে। ওকে, ফাইন। এইবার আমরা চলে যাই ক্যাপিং। ক্যাপ কোথায় থাকে? ক্যাপ মাথায় পড়ে না, মানে মানুষ ক্যাপ মাথায় পড়ে। তার মানে এই ক্যাপিংটা হবে শুরুতে, মানে 5 প্রান্তে। মানে কিছু একটা লাগাবো 5 প্রান্তে। কি লাগাবো? আমরা লাগাবো 7টা গুয়ানিন, পলি গুয়ানিন আর কি। আমরা 5 প্রাইম প্রান্তে 7টা গুয়ানিন লাগাবো। এই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে ক্যাপিং। ঠিক আছে, আমরা সেম আবার ছবি দেখে এই যে 7টা গুয়ানিনই কিন্তু ছবিতে আঁকতে হবে, আমরা এটা লাগাই দিলাম 5 ক্যাপ। তাহলে আমরা শেষেও কাজ করেছি, শুরুতেও কাজ করেছি, এখন মাঝের কাজ বাদ। হ্যাঁ, এবং এই প্রক্রিয়াটা করে থাকে আমাদের এনজাইম কমপ্লেক্স। আসলে এখানে অনেকগুলো এনজাইম কাজ করে, তো এখন এই জন্য এখানে এনজাইমের নামটা আমরা আর স্পেসিফিক্যালি উল্লেখ করছি না, যেরকমটা আমরা পলিয়ের ক্ষেত্রে উল্লেখ করছিলাম। এরপরে যে কাজটা, মানে এই দুটো পরিমার্জনের পরেও কাজটা করা কেন দরকার সেটা আমরা একটু যদি পড়ি। আমাদের জিনগুলোতে কিছু এক্সোন অংশ আছে, কিছু ইন্ট্রোন অংশ আছে। যে অংশগুলো আমাদের এক্সোন অংশ সেগুলো হচ্ছে আসলে আমাদের কোডিং অংশ। কোডিং অংশকে আমরা এক্সোন অংশ বলি, আর নন কোডিং অংশকে আমরা ইন্ট্রোন অংশ বলি। ঠিক আছে, এক্সোন কেন? কারণ এক্স মানে হচ্ছে এক্সপ্রেসড, এক্স কথাটা আসছে এক্সপ্রেস থেকে, যেটা এক্সপ্রেসিভ হবে, পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, যেটা পরবর্তীতে প্রোটিন তৈরি করতে পারবে। আর ইন কথাটা আসছে ইন্টারভেইনিং থেকে, মানে যেটা পরবর্তীতে ভেতরে ভেতরেই থেকে যাবে। এখন তোমরা এটা এইভাবে আসলে মনে হয়, আমার কাছে কষ্ট মনে হয়, তো আমরা এটা কাজ করতে পারি। এক্সোভার্ট মানে কি? যারা অনেক কথা বলে। আর ইন্ট্রোভার্ট মানে কি? যারা কম কথা বলে। এখন যারা কম কথা বলে তারা আবার কোট করবে, এটা তাদের কাছে এক্সপেকটেশন করাটা অনেক বৃথা এক্সপেকটেশন না? তো আমরা কিন্তু এটা এইভাবে মনে রাখতে পারি, ইন্ট্রন হচ্ছে আমাদের নন কোডিং অংশ। তো এখন এই দুটো অংশের মধ্যে শুধুমাত্র এক্সনই আমাদের হচ্ছে প্রোটিন তৈরি করতে পারে, আমাদের ইন্ট্রন কিন্তু প্রোটিন তৈরি করতে পারে না। তাহলে আমার ইন্ট্রনকে রেখে আমার কি লাভ আছে? আমার কিন্তু ইন্ট্রনকে লিখে লাভ নাই।
প্রকৃত কোষে জিন কমপক্ষে একটি ইন্ট্রন এবং কত জিন 60টি পর্যন্ত ইন্ট্রন বহন করতে পারে। তাহলে কিন্তু ইন্ট্রন বাদ দেওয়া অনেক দরকার, কারণ অনেক আছে একটা করে, বাট অনেক আছে 60টাও করতে পারে। সো এখন আমরা এই ইন্ট্রন অংশগুলো কেটে কেটে বাদ দিব। ইন্ট্রোভার্টদেরকে বাদ, ইন্ট্রোভার্টদের কোনো জায়গা নাই, ইন্ট্রোভার্টদেরকে বাদ। এই যে এই ইন্ট্রোভার্টদেরকে বাদ দেওয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে স্প্লাইসিং, কাটা, স্লাইস করা, স্লাইসকে এখানে স্প্লাইসিং বলছে। হ্যাঁ, তাহলে স্প্লাইসিং কি, এটা আবার আমাদের অনেক সময় এমসিকিউর জন্য বা ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। স্প্লাইসিং কি? স্প্লাইসিং হচ্ছে ইন্ট্রন অংশ কেটে বাদ দেওয়া এবং এক্সন অংশকে জোড়া লাগানো। এখন এই স্প্লাইসিং করা হয়ে থাকে স্প্লাইসোজোমে। এই প্লাইসোজোমটা আবার কি? প্রি-এমআরএনএ এবং কতগুলি স্মল রাইবোনিউক্লিয় প্রোটিন মিলে বিভিন্ন স্প্লাইসোজোম তৈরি করে। তাহলে প্রি-এমআরএনএ এবং কতগুলো এই যে স্মল রাইবোনিউক্লিয় প্রোটিন, কি প্রোটিন কোথায় থাকে? রাইবোজোমে থাকে। ঠিক আছে, তাহলে রাইবোনিউক্লিয় প্রোটিন মানে যেই কথাটা আমাদের রাইবোজোম এবং নিউক্লিয়াসের সাথে রিলেটেড এমন প্রোটিন। ওকে, এইটাতে আমাদের হচ্ছে স্প্লাইসোজোম করে থাকে। তো স্প্লাইসিং এর কাজটি এতটা নিপুণভাবে হয় যেন ইন্ট্রনগুলো হচ্ছে আমার বাদ চলে যায় এবং এক্সনগুলো আমাদের হচ্ছে থেকে যায়, মানে এক্সনগুলো যেন আবার বাদ না পড়ে, সেটা এখানে কনফার্ম করা হয়। তাহলে এটা আমাদের হচ্ছে ফুল প্রসেসটা অনেক ইজি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কখন আমরা এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বা এই যে আমাদের ট্রান্সক্রিপশন পরবর্তী পরিমার্জনটা পরীক্ষার হলে লিখবো আর কখন লিখবো না। এমনি যদি আসে যে হ্যাঁ এটার পরবর্তী পরিমার্জন লিখো, সেক্ষেত্রে তো তুমি সুন্দর মতো লিখবা, তুমি হচ্ছে এই ছবিটা আঁকবা, এই ছবিটা অনেক সহজ, এটা আঁকলা। কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে আপু ট্রান্সক্রিপশন আসছে, সেক্ষেত্রে কি আমি এটা লিখবো নাকি লিখবো না? তুমি যদি এই ক্লাসটা শুরু থেকে মনোযোগ দিয়ে করে থাকো তাহলে তুমি এটা জানবা, আমরা পোস্ট ট্রান্সক্রিপশনের আগে যে জিনিসটা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল প্রি এমআরএনএ, মানে ট্রান্সক্রিপশন হলে আমরা প্রি এমআরএনএ পাই। তাহলে আমরা কিন্তু এখানে প্রি এমআরএনএ পাচ্ছি, অর্থাৎ ট্রান্সক্রিপশন শেষে আমরা একটা এমআরএনএ পাচ্ছি। তোমাকে কিন্তু বলছে যে এমআরএনএ তৈরি করো, তুমি কিন্তু সেটা তৈরি করে দিছো। এখন এমআরএনএ তো অতটা ভালো না, এটা হচ্ছে সমস্যা। যদি পরীক্ষায় বলে একটা পূর্ণাঙ্গ এমআরএনএ এরকম কোনো টার্ম উল্লেখ করে, সেক্ষেত্রে তুমি এটা লিখবা, আদারওয়াইজ এটা লেখার দরকার নাই। একটা ট্রান্সক্রিপশনই যথেষ্ট ফুল লেন্থের একটা কোশ্চিন, ওখানে ছবিও আঁকতে হবে, সো এটা আমার দরকার নাই। আবার এখানে দেখো একটা কথা লাগছে, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, মানে ট্রান্সক্রিপশনের পরবর্তী মডিফিকেশন, তার মানে ট্রান্সক্রিপশন কিন্তু ওখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওই জায়গায় লেখার দরকার নাই। এবার সেটা আমরা কিভাবে মনে রাখবো? একদম সহজ। প্রথমে আমরা আসছি হচ্ছে টেইলিং, মানে একদম শেষ প্রান্তের কথাতে আসতেছি, টেলে কি হয় সেটা। দেন আমরা আসছি ক্যাপিং, মানে ক্যাপে কি হয় সেটা, মাথায়, ক্যাপ যেহেতু মাথায় থাকে। আর স্প্লাইসিং মাঝে কি হয় সেটা। সো আমরা পরীক্ষা হলে এই তিনটা স্টেপ এভাবে মনে রেখে এখানে খালি লিখে নিব যে পলি এ, এটা মনে রাখার জন্য ক্যাপিং এর ক্ষেত্রে 7টি গুয়ানিন 7টি জি, আর স্প্লাইসিং এর ক্ষেত্রে আমরা এক্সন আর ইন্ট্রন। এক্সন কি ইন্ট্রন কি এটা যদি তুমি জানো তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। সো প্রথম থেকে আসি, টেইলিং, পলিএ। পলিএ মানে অনেকগুলো এ, আমরা 3 প্রান্তে, পলিএটা কোথায় যুক্ত করছি? 3 প্রাইম প্রান্তে, কারণ আমাদের এমআরএনএটা 5'3" অভিমুখী হয়েছিল, এজন্য 3 প্রাইম প্রান্তে আমরা পলিএ যুক্ত করছি। কি এনজাইম দিয়ে? পলি এ পলিমারেজ এনজাইম। পলি এ পলিমারেজ এনজাইম, যে কোনো কিছু তো পলিমারেজ এনজাইমই করছিল, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, তাহলে পলি এ কেও যুক্ত করবে পলি এ পলিমারেজ এনজাইম। দেন হচ্ছে ক্যাপিং, শুরুতে মানে 5 প্রাইম প্রান্তে আমাদের 7টি জি যুক্ত হবে, এটা হচ্ছে আমাদের ক্যাপিং। এবং স্প্লাইসিং এর ক্ষেত্রে আমরা এক্সন আর ইন্ট্রনকে আগে উল্লেখ করে নিব যে আমাদের ইন্ট্রন হচ্ছে ইন্ট্রোভার্ট, আমরা এভাবে মনে রাখতে পারি, ইন্ট্রোভার্ট যাদের হচ্ছে কোনো মানে বেশি কাজ করতে তারা পছন্দ করে না। সো ইন্ট্রোভার্টগুলো হচ্ছে আমাদের নন কোডিং অংশ, আর এক্সন এটা হচ্ছে আমাদের এক্সপ্রেসড জিন, মানে হচ্ছে আমাদের কোডিং অংশ। তো এক্সনগুলো রেখে আমরা ইন্ট্রনগুলো কেটে বাদ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের স্প্লাইসিং প্রক্রিয়া। লাস্টে তুমি স্প্লাইসোজোম কি এটাও ছোট করে লিখে দিতে পারো। আর ছবিটা তো অনেক ইজি, তাই না?
তো এই ছিল এই প্রক্রিয়াটা আমাদের এই পর্যন্তই হচ্ছে শেষ। ইনশাল্লাহ পরের ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হয়ে যাবে। আর তোমরা এই অংশ থেকে মানে পুরো ট্রান্সক্রিপশন অংশ থেকে কোন কোন অংশের সমস্যা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।